চিন্ময়ের কথা শুনে জিমান মুবিন দুজনেই জিতুর কাগজে চোখ বোলালো। জিতু ধরা পড়ায় ভয়ে দ্রুতই নিজের কাগজ মুড়িয়ে নিল। কপট রাগ দেখিয়ে বলল, দেখ হিরো, মাথা খারাপ করিস না। ওর বক্তব্য আমার ভালো লেগেছে, তাই তার নাম লিখেছি। এটা নিয়ে এত হাইপার হওয়ার কি আছে বলতো? জিমান টিপ্পনি মারল, দুঠোঁট উল্টিয়ে বলল, তাই তো। দেখ হিরো, শুধু শুধু জিতুকে সন্দেহ করছিস। সে তার সব নাম্বার নোবাকে দিয়েছে, সেটা কোনো ব্যাপার না। আসলে হয়েছে কি, তার চোখ জোড়া শুধু নোবাকে দেখছে, বাকি প্রতিযোগীদের সে দেখেইনি। তো কি হয়েছে, এরকম হয়, ব্যাপার না। মুবিনের গম্ভীর কণ্ঠস্বর। জিতু হয়তো বুঝতে পারিনি এমন ভুল হয়, এটা স্বাভাবিক ব্যাপার, ছাড় দে তো। কিন্তু চিন্ময়ের দৃষ্টিতে সন্দেহের অবকাশ। জিতুর এমন ভুল আদৌ স্বাভাবিক? কে জানে। নিছক হতাশার সুর তুলল। স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলে উঠল, এবার তো ক্যান্টিনে চল, পেটের নাড়ি ভুড়িরে কিছু খাইতে দি, বেচারার খিদা লাগছে। জিমান মুবিন চিন্ময়ের সাথে চেয়ার ছেড়ে উঠে বসলো। ফাঁকা ক্লাস, তাই চেয়ার ছেড়ে উঠতেই শব্দ হলো। জিতু এখনো ঠায় বসে আছে। নিজের উপর গালি ছুঁলো শখানেক। বেকুবের মতো কিক কাজ করে ফেলল। এখন উঠতে বসতে চিন্ময় তার মজা উড়াবে। বাকি তিনজন দরজার চৌঘাটে দণ্ডায়মান। জিমান চেঁচিয়ে উঠল, নোবাকে নিয়ে ভাবনা শেষ হলে এবার আসতে পারিস, আমরা অপেক্ষা করছি তোর জন্য। জিতু ভ্যাবাচাকা খেয়ে গেল। আজ থেকে তাকে কি কি শুনতে হবে কে জানে। মুখশ্রী মুহূর্তেই কঠিন হলো। দেখ জিম, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। চিন্ময় টিপ্পনি মারল, জিমান সার না ভাই, ভুলে নুয়া লিখতে গিয়ে নুবা লিখে ফেলছে হয়তো। চিন্ময় এই কথা বলে জিহ্বায় কামড় বসালো। ভয়ে শুকনো ঢোক গেল। আর চোখে একবার নজর বোলালো জিতুর উপর। না, জিতু শান্ত হয়ে বসে আছে। যাক বাবা, সে বেঁচে গেল। কিন্তু জিমান চোখ রাঙালো, ইশারায় বলল, নোহার নাম কেন নিলিবে? জিতু কাগজটা নিজের পকেটে ঢুকালো, যাতে অন্যদের হাতে না যেতে পারে। এরা সব কটা হার বজ্জাত, একটা কিছু পাইলেই হয়েছে। সারাদিন সেটা নিয়ে পড়ে থাকবে। সে নিজেও চেয়ার ছেড়ে উঠল। পিছু পিছু আগালো ক্যান্টিনের উদ্দেশ্যে। কিছু দূর আসতেই চোখ পড়ল বিজ্ঞান ভবনের সামনে জাকির দিকে। ছেলেটা হন্তদন্ত হয়ে কিছু খুঁজে যাচ্ছে। আনমনে জিতুর বক্ষস্থল কেঁপে উঠল। নোভা সত্যি এই জাকিকে পছন্দ করে? কি দেখে পছন্দ করলো এই ভেটকি মাছকে? চরিত্রেরও ঠিক নাই। আসলে বলতে হবে, মেয়েটার পছন্দ নিতান্তই বাজে। নিজ মনে বিড়বিড় করলো, গর্ধব একটা মেয়ে। পুরো একটা টেবিল বুক করে বসেছে বন্ধুমহলের 9 জন। সিমি নিজের স্বামী আর জাপানের গল্প করছে। বিয়ের আগে আমার প্রচন্ড রাগ হয়েছিল যখন আব্বু বলেছিল ছেলে ইঞ্জিনিয়ার, জাপান থাকে। তখন খুব কেঁদেছিলাম। কিন্তু এখন মনে হয় আসলে বেশ জিনিসটাই বাবা আমাকে উপহার দিয়েছে। নিজের স্বামী বলে বলছি না, সত্যিই তাহাব স্বামী হিসেবে অনেক ভালো। ফের তার কণ্ঠে আকুলতা। জুই আর লরিনের দিকে তাকালো। তোরা দুজন বিয়ে করছিস কবে? লরিন দ্রুতই জবাব দিল, আরে আমি তো বিয়ে করতেই চাই। এত পড়াশোনা কার করতে ইচ্ছে করে? ভাল লাগে না এই জিন্দেগি। সিমির মতো আয়েশ করতে চাই। জামাই রোজগার করবে আর আমি পায়ের উপর পা তুলে খামু। লরিনের কথায় হাসির রোল পড়ে গেল তৎক্ষণাৎ। অন্যদিকে জুইয়ের নির্বাক ধূসর দৃষ্টি। মন তার বিষণ্ণ। মেয়ে হয়েও নিজের পরিবারের ছায়া সে। এক বড় ভাই আছে, তাও ছন্ন ছাড়া। বিয়ে করে বউ নিয়ে আলাদা এখন। বাবাহীন পরিবারে সেই এখন শেষ ভরসা। মাথার উপর ছাদটুকু বাবা দিয়ে গেছেন, নয়তো এতদিনে রাস্তায় নামতে হতো তাদের। মা এক ছোট বোন নিয়ে 3 জনের টানাপোড়েনের সংসার। ঢাকা শহরে সেই ছোটবেলা থেকেই আছে। কিন্তু তার বাবার চিরবিদায়ের পর শুরু হলো জীবনের আসল সংগ্রাম। তবে আজ যদি তার পাশে বন্ধুমহল না থাকতো, তাহলে কি হতো তার অজানা। বন্ধুমহলের সবচেয়ে অসহায় গরিব সে আর মুবিন। চিন্ময়, জিতু, জিমান তারা একসাথে পড়াশোনা করেছে সেই স্কুল জীবন থেকে। জিতু বন্ধুমহলের সবচেয়ে ধনী ছেলে। জিমানের বাবা কর্নেল। সে নিজেও আর্মি জয়েন করেছে। লেফটেন্যান্ট হিসেবে যোগদান করবে কয়দিন পর। চিন্ময়ের মামা ঢাকা সেন্ট্রাল থানার ওসি। সানি, রকি 2 কাজিন ভাই বন্ধু। তাদের যৌথ পরিবার। অভাব অনটন নেই তাদের। টাকা হাতের ময়লা। লরিন শিল্পপতি বাবার মেয়ে, তাই তো পরিবার তাকে আদরে মুড়িয়ে রাখে এখনো।
অথচ সে একদিন রোজগার বন্ধ রাখলে তার মা বোন ও না খেয়ে মরবে। নিঃশব্দে দীর্ঘশ্বাস বেরোলো তার। চিন্ময়ের দু আঁখি তখন জুঁইয়ের উপর। সে জানে মেয়েটার অনেক কষ্ট। সে যে জুঁইয়ের কষ্টগুলো অনুভব করে, ইচ্ছে করে মেয়েটাকে সব কষ্ট থেকে দূরে রাখতে, রানীর মতো করে সাজিয়ে রাখতে। কিন্তু তার দু চোখ ছলছল। অনেক কিছু চাওয়ার থাকলেও পাওয়া যায় না। ভালোবাসা বড্ড অসহায়, সে যে অপারগ, তাই তো কখনো মুখ ফুটে বলেনি। জয়ফুল, তোকে আমি রানী করে রাখবো। ওই দুই চোখে কখনো জল গড়তে দেব না। এই হাদারামকে বিয়ে করবি জয়ফুল? আমাকে ভালোবাসার দরকার নেই তোর। আমি তোকে ভালোবেসে মুড়িয়ে রাখবো। করবি তো আমাকে বিয়ে? বক্ষস্থল ভারী হলো। এই শব্দগুলো মনগহীনে ঘুরে বেড়ায় তার সেই স্কুল জীবন থেকে, কিন্তু আজও বলা হয়ে ওঠেনি তাকে, হয়তো কখনো বলা হবেও না তাকে। চায়ের আড্ডায় মজেছে বন্ধু মহলের আসর। সেই মহলে একটা চমকপ্রদ খবর নিয়ে হাজির চিন্ময়। চিন্ময়ের ধার করা খবরে বেশ উল্লাসিত সানি। আরসিকোলার বোতল হাতের মাঝে মাইক্রোফোনের মতো ধরে রাখা, উচ্ছ্বাসিত হয়ে ছড়া কাটল। ভাইজান, খবর একখান ভালো করে শুনেন। একটা সাথে দুইটা খুশি, আমরা পোলাপাইন। একখান হইল জিতুর বিয়া, আর একখান হইল জিমান ভাই সাহেব আরসিকোলা খান। বন্ধুমহল জুড়ে তখন হাসির পরিবর্তে বিস্ময় দেখা দিল। দুই খালাতো ভাই একসাথে বিয়ে করছে। লরেন, সিমি, জুই অবাক, তবে সবচেয়ে অবাক মুমিন। জিতু বিয়ে করবে, এটা যেন সত্যিই হয়। কত কাছ থেকে দেখেছে সে। জিতুর কষ্টগুলোর কথা ভাবলে তার আজও নিজেকে পাগল পাগল মনে হয়। জিতু নির্বাক, বিয়ে নিয়ে তার মধ্যে কোনো উন্মাদনা নেই। মন খারাপ হানা দিয়েছে তার মধ্যে, কিঞ্চিত চোখ দুটো বন্ধ করেছিল। তার মধ্যে একটা মেয়ে অবয়ব ভাসে, তার সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। জীবনের মুখে লাজুক হাসি। তার কর্নেল বাপ নিজের কলিগের মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে। মেয়েটাকে এক পলক দেখেছে সে, তাতেই দিওয়ানা হয়ে আছে। কবে যে বিয়ে হবে তার, মেয়েটাকে বউ হিসেবে পাবে, আর কত রাত একা থাকবে সে। মন তো আর মানে না। সবার দৃষ্টি তখন সানির থেকে সরিয়ে জিতু জিমানের দিকে। রকি কিছুটা ভারাক্রান্ত আহ বলে মৃদু শব্দ তুলল মুখে, গলার স্বর হতাশা মাখানো। বাপ মা আমাদের চোখে দেখে না, বলে বেড়ায় আমরা নাকি এখনো বাচ্চা। বাড়ি গেলে এখনো মা চাচিরা হাতে তুলে লোকমা খাওয়ায়। কবে যে বিয়া করুম। রকির কথায় লরেন খিলখিল করে হেসে উঠল, টিপ্পনি মেরে বলল, তুই তো বাচ্চাই, দেখতে লাগে ছোট মানুষ। রকি তেতে উঠল, দ্রুতই জবাব দিল, আর তুই তো লিলিপুট, মাত্র 5 ফুট। সিমি তার জবাব দিল, মেয়ে হিসেবে 5 ফুট চলে, কিন্তু ছেলে হিসেবে তোরা দুজনেই শর্টি, 5 ফুট 4। ছেলে হিসেবে চলে না কিন্তু। জীবনকে দেখ, 6 ফুট। চিন্ময়, জিতু 5 ফুট 9, মুবিন 5 ফুট 8, কিন্তু তুই আর সানি দুজনেই 5 ফুট 4। এজন্য তোদের দুজনকে বাচ্চা বাচ্চা লাগে। বন্ধু মহলের সবচেয়ে ছোট পোলাপাইন। সানি ফুঁসে উঠল, একদমই বাচ্চা বলবি না। আজকে বিয়ে করলে কালকে বাচ্চার বাপ হয়ে দেখিয়ে দিব। বাচ্চা বলস কোন দুঃখে। মুহূর্তে বন্ধু মহলে হাসির রোল পড়ে গেল। রকি হাসি থামিয়ে বলল, মারিয়া এসব জানে, তুই পরের দিন বাপ হয়ে যাবি। সানিও টিপ্পনি মারল, তুই যে আজকাল ইডেন কলেজে যাস, এটা কিন্তু কাউকে বলিনি, বলবো সবাইকে। রকি মুখ বাঁকালো, হাসি দিয়ে উড়ালো সানির কথা। তুই যে মারিয়া, জোনাকি, লিপি, শিমলা সবার সাথে এক লগে লাইন মারস, আমি কাউকে বলছি? বলি নাই তো। তুই বললেই বা কি হবে? মুবিন গম্ভীর গলায় বলল, হয়েছে, আমরাও কিছু শুনি নাই। চিন্ময় কিছুটা রুক্ষ স্বরে জবাব দিল, তোর রকি জন্য আমাদের ভার্সিটিতে মেয়ের অভাব পড়ছে। শালা গেছে ইডেন কলেজ। তোরে বাইন্দা রাখলেও যাবো না আমরা, পরে টের পাইবা। রকি বিরক্ত হলো এদের কথায়, নিজেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে গলা কাকারি দিয়ে বলল, চুপ কর তোরা সবাই। এখানে কথা হচ্ছে জিম আর জিতুনিয়া। আর তোরা কোথায় থেকে কোথায় চলে গেলি? তুই খালাতো ভাই সবার আগে মিঙ্গেল হয়ে যাচ্ছে। এর বউ তো রেডি করেই আছে, ওর মামাতো বোন। খালি বাকি আছি আমি, মদিন আর সানি। অবশ্য সানলাইটের কথা বইলেও লাভ নাই। বিয়ের জন্য পাত্রী দেখতে যেয়ে পাত্রীর খালাতো বোনের লাইন মারবো।
শালা যারে পাইবো তারই লাইন মারবো। শালার মেশিনেই সমস্যা। মুহূর্তেই ফের হাসির রোল পড়ে গেল। সানি চোখ পাকিয়ে তাকালো রকির দিকে। আসলেই মানুষ সত্যি বলে, ঘরের শত্রু বিভীষণ। নিজের কাজিন যখন বন্ধু হয় তখন তার এই অবস্থা হয়। হয়ে গেলে আজ রকির বাচ্চারে ঠান্ডা পানিতে চুবাই রাখবো, হাড় বজ্জা দেখ না। বন্ধু মহলের হাসি ঠাড্ডা তখনও চলছে। সবার মুখে হাসি লেগে আছে, কিন্তু জিতুর মুখের হাসি উধাও। বিয়ে, কিন্তু তার মন অস্থিরতায় ভুগছে। দুহাত চিবুকে ঠেকিয়ে বসে আছে। আচমকাই আগমন হলো নোভার। ক্যান্টিনে এসেছে সদ্য হওয়া বন্ধু তাসনিহাকে নিয়ে। জিতুর কি হলো জানা নেই। অস্থির মন নিমিষেই শীতল হয়ে গেল। তার চোখ জোড়ায় শীতল পরশ ছুঁয়ে গেল যেন। জিতুর অপলক দৃষ্টি নুভাতে নিবদ্ধ। সানি নুভাকে দেখে ডাক দিয়ে উঠল। আরে নিশিরাত, বাঁকাচাঁদ, ঘুমাওনি কাল রাতে? চোখের নিচে কালো দাগ পড়েছে কোন সাধে? নুভা সানির কথায় তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। সত্যি তার চোখে নিচে কালো দাগ পড়েছে। রাতে সত্যি সে ঘুমায় নাই। সানি ভাই কি তবে বুঝে গেছে? সে চিন্তায় পড়ে গেল। আনমনে নিজের চোখের নিচে একটা হাত দিয়ে বলল, আসলে বিতর্কের স্ক্রিপ্ট লেখার জন্য কালকে একটু জেগেছিলাম। সানি হেসে উঠল। আরে আমি এমনি মজা করছিলাম। চিন্ময় জিমানের দৃষ্টি জিতুর দিকে, কিন্তু জিতু সামনে রাখা স্টিলের গ্লাসে নুভাকে দেখে যাচ্ছে। অস্পষ্ট মুখ তাও নিজের অস্থির মনকে শীতল করছে। হৃদকম্পন হচ্ছে তীব্রভাবে। কেন এমন হচ্ছে তার? শুধুমাত্র একটা নামের মিলের জন্য? দৃষ্টিতে তার অসহায়ত্ব, নিছুকি মরিচিকা। এ তার নুহা নয়, না হতে পারবে। তার নুহা তো কবেই তার থেকে হারিয়ে গেছে। আর মনে দুচোখে জল জমল। সে চেয়ার ছেড়ে উঠে পড়ল। সতেজ বাতাস লাগবে। দম বন্ধ হয়ে আসছে তার। দ্রুতই সে ছুটল বাহিরের দিকে। বন্ধুমহলের সবাই হতবাক। জিতু এভাবে উঠে গেল কেন? হঠাৎই কি হলো তার? নোভা হতবাক হলো বেশ। মন তার সন্দিহান। জিতু তাকে এত ঘৃণা কেন করে? তাকে দেখেই হয়তো এভাবে উঠে গেছে। লোকটা কি তার সত্যি জানে সে আসলে কেমন? আনমনে তার বক্ষস্থল ভারী হলো। দুচোখ ছলছল। সেও আর কিছু না বলে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। কেন এত কষ্ট হচ্ছে জানা নেই তার। তাসনিহা অবাক হলো নুভার আচরণে। বারবার জিজ্ঞেস করলো, কেন বেরিয়ে যাচ্ছি আমরা? কিন্তু খাবো না। নোভা এক বাক্যে বলে উঠল, না, খেতে ইচ্ছে করছে না, বাসায় চলে যাব। কিছু দূর আসতেই একটা দৃশ্য দেখে থমকালো নোভা। দৃশ্যটা নতুন নয়, এর আগেও দেখেছে, কিন্তু আজ তার মনে বেশ দাগ কেটেছে। জিতু ঠায় দাঁড়িয়ে আছে। মিউমি নিজের হাত তাকে ফুলের তোড়া উপহার দিয়েছে। সেই ফুল সাদরে গ্রহণ করছে জিতু। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো কিছু সময়। তারপর মিউমির দিকে তাকিয়ে কিছু একটা বলছে। দুজন হাঁটতে হাঁটতে কথা বলছে। তারপর কিছু দূর গিয়ে ব্রেঞ্চিতে বসলো। জিতু একদিনে মিউমির কথা শুনছে। মিউমি মাঝে মাঝে হেসে উঠছে। নোভা আর দাঁড়ালো না। নোভা তাসনিহাকে বলল, তুমি বাসে উঠবে, আমি চলে যাব বাসায়, আমার ভালো লাগছে না। তাসনিয়া অবাক হলো। নুবা, তোমার হঠাৎ করে কি হলো বলো তো? একটু আগেও তো ভালো ছিলে। নোভা জবাব দিল না। দ্রুতই বাসে উঠল। সে মাঝের এক সিটে বসলো। তার পিছু পিছু জাকি এসে তার পাশের সিটে বসলো। নোভা প্রথমে খেয়াল করেনি, পরে দেখলো জাকি তার পাশের সিটে। ভয়ে আটকে উঠল। নিজ মনে দোয়া পড়ল, খাল কেটে কুমির এনেছে সে। এই জাকির পিছু ছাড়বে কিভাবে সে? তার আশেপাশে পরিচিত কেউ নেই। তাসনিয়াও অন্য বাসে যাবে, নয়তো এখন সে থাকতো তার পাশে। বাস ছাড়ার সময় হয়ে গেছে। আর কিছু ছাত্রছাত্রী উঠলেই বাস ছেড়ে দেবে। বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে জুই উঠল বাসে। সে এসেই নোভার পাশে বসলো। জুইয়ের পর হুড়মুড় করে পুরো বন্ধুমহলও হাজির। নোভা বিস্মিত হলো। সবগুলো একসঙ্গে বাসে? এতগুলো সিট তো খালি নেই। সামনে তাকিয়ে দেখলো জিতু, জিমান, চিন্ময়, সানি, রকি, মবিন দাঁড়িয়ে আছে। জিতুর হাতে সেই ফুলের তোড়া, সাথে সুন্দরী মেয়েটাও দাঁড়ানো। নোভা আর সেদিকে তাকালো না, নিজের দৃষ্টি জানালার বাইরে রাখলো। হঠাৎই এক দোকানের নামের উপর দৃষ্টি গেল, ইমদাদ কনফেকশনারি। আজকাল সে ইমদাদ নামটা দেখতে পায় যেখানে সেখানে, শুধু নামের মালিককে খুঁজে পায় না। হয়তো আর কোনোদিন খুঁজেও পাবে না। আর ইমদাদ হারিয়ে গেছে চিরদিনের জন্য তার থেকে। ধ্যানমগ্ন সে। আচমকাই তার চোখ পড়ল জিতুর দিকে। 1 সেকেন্ড থেকেও কম সময় ছিল তার মাত্রা, কিন্তু সেই দৃষ্টিতে কি ছিল বুঝতে পারেনি সে। কেমন অদ্ভুত চাহনি।
সে আর মাথা তুলে তাকালো না, নিচু করে রেখেছে। সময় কিভাবে কাটলো বুঝলই না। সে নামতে চাইলে জুই নামতে দিল না, হাত মুষ্টি বদ্ধ করে রাখলো। নুফা ফের অবাক হলো, জিজ্ঞেস করার আগেই বলল, আজকে বন্ধু মহলে 2 কাজিন ট্রিট দিবে, দুজনের বিয়ের ট্রিট। চলো, আজ তুমিও আমাদের সাথেই খাবে। নুফা আমতা আমতা করলো। আমি কেন আপু? জুই বলল, তুমি আমার পক্ষ থেকে খাবে, আমার ছোট বোন হিসেবে। নোভা ফের না বললেও জুইয়ের কাছে হার মানতে বাধ্য হলো। অবশেষে রাজি হলো। বিশাল সুপার মল, বন্ধুমহলের পুরো দল ভিতরে প্রবেশ করছে। নোভা জুইয়ের পিছু পিছু হারছে। এত বড় সুপার মলে কেন আসলো বুঝলো না, তাই ক্ষীণ স্বরে বলল, আপু সুপার মলে কেন আসছেন? জুই নোভার হাত চেপে লিফটের ভেতরে প্রবেশ করল। বন্ধুমহলের সবাই একসাথেই আছে। জিতু লিফটের গ্লাসে নোভাকে দেখছে। মেয়েটা কেমন জড়সড় হয়ে আছে, ভয়ে নাকি অন্য কিছু কে জানে। বেশি ভাবলো না আর। একজন গ্লাসে মুখ করে দাঁড়ানো, অন্যজন মাথা নিচু করে রেখেছে। 4 তলার পুরো ভবন জুড়ে বিশাল রেস্তোরাঁ। বন্ধুমহলের পুরো দল গিয়ে বসলো কর্নারের এক টেবিল দখল করে। নোভা ধীর কদমে গিয়ে জুইয়ের পাশে বসলো। তাকে যা খাবার দেয়া হলো লজ্জায় গিলতেও পারছে না, অথচ পেটের ভিতর খিদে তার। চোখ তুলে তাকানোর সাহসটাও নেই। চিন্ময় খাবারের মাঝে হুট করে বলে উঠল, তবে আমার ভাবতে অবাক লাগে, জিমান, তুই বলেছিলি জিতুর বউয়ের বান্ধবী বিয়ে করবি। দুজন ছোটকালের বন্ধু, কাজিন সহপাঠী ছিলি, তাই বিয়ের সময় তুই বান্ধবীকে বিয়ে করে ভাইরা ভাই হবি। তারপর আবার নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ভাইরা থেকে বেয়াই হবি। এখন কি হলো, দুজনেই আলাদা আলাদা মেয়ে বিয়ে করছিস। কোথায় ভাইরা হলি আর কোথায় বেয়াই? জিমান রগর গলায় বলল, ভাইরা না হলে কি হয়েছে, এখনো চান্স আছে। বেয়াই তো হওয়াই যাবে। জিতুর মেয়েকে আমার ছেলের বউ বানাবো, তাহলে তো হয়ে যাবে। সানি হুট করে বলল, জিতু যদি মেয়ে না হয়ে ছেলে হয়, আবার তোরও মেয়ে হলো তখন? সবার মধ্যে হাসির রোল পড়ে গেল, কিন্তু জিতু নিশ্চুপ। নোভা খাবার খেতে গিয়ে বিষম খেল। কি সব বলছে এরা, সে লজ্জায় আড়ষ্ট হলো। জিতু জিম আর রকি সিঙ্গেল। হতাশার সুর তুলল, পরের বছর বাচ্চা কাছে নিয়ে দুজনেই আমাদের সামনে হাজির হবে। ভাবা যায়, এরও একদিন বাপ হবে আর আমরা শুধু দেখেই যাব। বউ তো আমাদের কপালে নাই। সানি সুযোগ পেয়ে টিপ্পনি মারল, ইডেন আপুকে মেসেঞ্জারে কতবার কবুল বলে বিয়ে করলি, দেখলাম বাচ্চা কাছে নামও রাখলি। সে বাচ্চাগুলো কোথায় তোর রকস্টার? রকি তবদা খেয়ে গেল। নিশ্চয়ই এই শয়তান তার মেসেঞ্জার চেক করেছে। দাঁত কিরমিরিয়ে বলল, তুই আমার মেসেঞ্জার চেক করছস? তোর আজকে খাইছি। মুবিন গম্ভীর স্বরে বলল, তোরা দুজন ভালো হবি না। দেখছিস আমাদের সাথে একজন অতিথি আছে, তোদের লজ্জা শরম একদম নাই। বেয়াদব কতগুলো। সানি বলে উঠল। কোন অতিথি? মুবিন ইশারায় নোভাকে দেখালো। সানি পাত্তা দিল না। এটা তো তাদের নিজেদের পরিচিত। সবাই নিজেদের মতো খেয়ে বাইরে গেল। নোভা তখনও বসে আছে। জুইয়ের সাথে বেরিয়ে এলো। 3য় তলায় আসতেই জুই নোভাকে নিয়ে লেডিস শোরুমে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। জুই কিছু কেনাকাটা করছিল। সহসায় তার চোখ পড়ল নেম প্লেটে। বড় বড় অক্ষরে লেখা একটা রুমের দরজায়, ইয়াফি ইমদাদ, শিউ অফ লেডিস ডিপার্টমেন্ট। নোভা চোখ জোড়া বিস্মিত, বার কয়েক আওড়ালো, ইমদাদ কে? ইয়াফি ইমদাদ? অজস্র প্রশ্ন ঘুরপাক খেল। নিজের অযাচিত চিন্তায় ধ্যানমগ্ন নোভা। দৃষ্টি এখনো নেম প্লেটে। জুই নোভার হাত ধরে টান দিল, কিন্তু নোভার নড়চড় নেই। স্থির দৃষ্টি জোড়া হুট করেই বলে উঠল। নোভার বাক্যে জুই অবাক হলো না, সেও সায় দিল। চলো, কিছু কিনতে চাইলে কিনে নাও, ডিসকাউন্ট আছে কিন্তু। নোভা কিঞ্চিত হাসল। ডিসকাউন্ট থাকলেও কি আর না থাকলেও কি, সে যাবে তো ইয়াফি ইমদাদকে দেখতে। কে এই ব্যক্তি জানতে ইচ্ছে করছে ভীষণ। লেডিস ডিপার্টমেন্টে প্রবেশ করেই তার চক্ষু চড়ক গাছ। বাপরে, চারিদিকে মেয়েদের সব জামায় ভরপুর। হঠাৎই তার নজর কাটল নতুন কালেকশনে ভর্তি কুর্তির ওপর। কিন্তু পাশ কাটিয়ে নেম প্লেটের পাশে দাঁড়ালো, নিজের হাত বের করলো মাত্র ছোঁয়ার জন্য। হাত রাখার আগ মুহূর্তে এক নমনীয় সুর ভেসে এলো। কি করছেন ম্যাডাম? নোভা তড়িৎ নিজের ঘাড় ঘোরালো, কিন্তু যাকে দেখলো স্তব্ধ হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই লোক নিজের পোশাক বদল করে ফেলেছে। উপরে ওঠার সময় নিচের সুপার মলের সব কর্মচারীদের গায়েও এই পোশাক দেখেছে। এই একই পোশাক জিতুর গায়েও, কালো রঙা হাফ হাতার গেঞ্জি আর পরনেও কালো জিন্স প্যান্ট। জিতু এত দ্রুতই পরিবর্তন করলো কিভাবে নিজেকে?
বেশ অবাক হলো সে, কিন্তু মনটা ভীষণ আকুপাকু করছে জানার জন্য জিতু এখানে কি করে। সে কি ইয়াফি ইমদাদকে চেনে? কিন্তু না, এই লোককে একদমই বলা যাবে না, উল্টো তার মজা উড়াবে শেষে। আর যাই হোক, এর কাছে নিজেকে হাসির পাত্র বানানো যাবে না। নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে আছে সে, ধরা পড়ার ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে আমি দেখছিলাম এই নেম প্লেট অনেক সুন্দর হয়েছে, কাঠের মধ্যে খোদাই করা নকশার ডিজাইনটা। জিতু কিঞ্চিত অবাক হলো, পুনরায় কিছু জানতে ইচ্ছে করছিল তার, কিন্তু বলা হলো না এক অজানা কারণে। নিজেকে সংযত করে দ্রুতই বলল, ও ম্যাডাম, মেয়েদের পোশাক ডান দিকে। আপনার বয়সী মেয়েদের সব রকমের জামা পাবেন। পাশে কিন্তু ট্রায়াল রুমও আছে, দেখুন পছন্দ হয় কিনা। নুভা শুকনো ঢোক গেল। সে তো জামা কিনতে আসেনি, এসেছে এই ইয়াফি ইমদাদকে দেখতে। মনটা হুট করে খারাপ হয়ে গেল, কিন্তু জিতুকে দেখে অবাক হলো। লোকটা কি মোলায়েম কণ্ঠে কথা বলছে, কিন্তু তার মনটা খসখস করছে অন্য কিছু জানার জন্য। আমতা আমতা করে বলল, আচ্ছা, আপনি কি এখানে জব করেন? জিতু দ্রুতই জবাব দিল। জবাব দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। সে সবকিছু ঠিক আছে কিনা চেক করছে। নুভা দাঁড়িয়ে জিতুর কাজ দেখছে। লোকটা কি বহুরূপে, ভার্সিটিতে কেমন রুক্ষ ভাষায় কথা বলছে তার সাথে, আর এখন একদম শান্ত গলায়। ফের কৌতূহল জাগলো মনে। সে জিতুর থেকে কিঞ্চিত দূরত্বে গিয়ে পেছনে দাঁড়ালো, আর চোখে দেখলো কি করছে জিতু। জিতু কাজ করতে করতে পেছনে না তাকিয়েই বলে উঠল, কি দেখছেন ম্যাডাম? নুভা ফেবাচেকা খেয়ে গেল। জিতুর ডিম দেখলো কি করে তাকে, ফের কথা ঘুরাতে বলে উঠল, আপনি কি দ্রুত কাজ করেন? কিভাবে করেন তাই দেখছিলাম। জিতু মুস্কি হাসলো, কিন্তু সেই হাসি ছিল নুভার দৃষ্টির আড়ালে। নরম সুরে বলল, কাজ না করলে মালিক বেতন দেবে, আর বেতন না দিলে সংসার চালাবো কি করে? তার উপর বিয়ে করব, বউয়ের কত খরচ, তাই কাজে গাফিলতি একদমই দেয়া যাবে না, বুঝলেন ম্যাডাম? সুযোগ বুঝে নুভা চটজলদি বলে উঠল, আপনার মালিকের নাম কি ইয়াফি ইমদাদ? লোকটা বুঝি খুব বদ, কাজ না করলে একদমই বেতন দেয় না। জিতুর মুখ মুহূর্তেই হতাশায় আচ্ছন্ন হলো, কিন্তু মুখের কোণে ঈষৎ হাসি চলছে। সেও নুভার মতো বলে উঠল, জি, আমার মালিকের নাম ইয়াফি ইমদাদ। লোকটা আসলেই বদ, একদিন কাজ না করলে বেতন কেটে নেয়, এমনকি দেরিতে আসলেও বেতন কেটে নেয়। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এখন সব সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে। একটু পরে এসে বলে উঠবে, কাজ না করলে ক্রেতাদের সাথে এত কিসের কথা। নুভার মুখ কালচে রং ধারণ করলো। সত্যি এই ইয়াফি ইমদাদ খুব বদ, কিন্তু তার কেন এই লোকটাকে দেখতে ইচ্ছে করছে? সে ঠায় দাঁড়িয়ে আছে, মন তার একদমই মানছে না। শুধু জানতে ইচ্ছে করছে কে এই ইয়াফি ইমদাদ। সে যা ভাবছে তা নয়তো। তার খালামণির সাথে কথা বলা জরুরি। সে মলের এক কোণে দাঁড়িয়ে রুবিকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল রিসিভ হলো না। মনটা বিষাদে পূর্ণ হলো। কেন হয় এমন? এই ইয়াফি কি সেই ইয়াফি? আর ইমদাদ হয়তো কাকতালীয়ভাবে এই ছেলের নামও ইমদাদ। নাম মিল হলেই কি আর সেই একই ব্যক্তি হবে? সেটা কি আর সম্ভব কখনো? জিতু আর চোখে দেখল নুভা ভীষণ চিন্তিত। হঠাৎই নুভাকে চিন্তিত দেখে ভীষণ অবাক হলো। আজকে মেয়েটাকে তার অন্যরকম মনে হচ্ছে, কেমন যেন দু চোখে তার ভীষণ কষ্টের ছাপ। এমন কেন লাগছে আজ মেয়েটাকে? তার নিজেরও আজ ভীষণ জানতে ইচ্ছে করছে মেয়েটা কি সত্যি জাকিকে পছন্দ করে, কিন্তু করলেই বা কি তার? মেয়েটা তো তার আপন কেউ নয়। আজ বাদেই কাল তার বিয়ে। তার জীবনে নুহা আসেনি, কিন্তু অন্য একজন অপরিচিত মেয়ে আসতে চলেছে। সে যে তার পরিবারকে কথা দিয়ে ফেলেছে, পেছনে ফিরে আসার কোনো পথ নেই। আর এসেই বা কি হবে? তার নুহা কি ফিরে আসবে? কিন্তু মনটা পড়ছে ভীষণ। কেন এত পড়ছে তার জানা নেই। নুভা কয়েকটা জামা দেখেই রেখে দিল, কেনার সামর্থ্য তার নেই। জুই নিচে নেমে গিয়েছে আগেই, তার কিছু বাজার করতে হবে। তাই নুভাকে বলল, তোমার যা পছন্দ কিনে নিচে আসো, পরে ডিসকাউন্ট করে দেবে। কিন্তু নুভার সাহস হলো না। জামা তার পছন্দ হলেও দেখে রেখে দিল। এমনিতেই মনের কোণে মেঘ জমেছে। বিষাদে নিমজ্জিত সে বের হবার জন্য উদ্যত হলো। সে মাত্রই পায়ের কদম বাড়ালো, আচমকাই এক করুণ সুর ভেসে এলো পাশ থেকে। একটা কথা জানতে ইচ্ছে করছে, যদি রাগ না করো তাহলে বলবো। এইটুকু অনুমতি কি পেতে পারি? নুভা ফের অবাক হলো জিতুর দৈবাত ভেসে আসা এমন বাক্যে। নিশ্চুপ দুজন। কিছু মুহূর্ত এভাবেই কাটল দুজনের। জিতুর নতমস্তক, নুভার দৃষ্টি জোড়াও মেঝেতে নিবদ্ধ। হুট করে বলল, জি বলুন। জিতু ফের নরম সুরে বলল, তুমি কি জাকিকে পছন্দ করো?
নোভার তড়িৎ মেজাজ চটে গেল। এই লোক জাকিকে নিয়ে পড়ে আছে এখনো, অসহ্যকর। এইমাত্র সে জিতুর প্রশংসা করছিল, কিন্তু না, এই জিতুর ডিম শোধরাবার নয়। রুষ্ট স্বরেই জবাব দিল, আপনার যদি মনে হয় পছন্দ করি তাহলে আমি বলবো হ্যাঁ। নোভা আর দাঁড়ালো না। ভীষণ কষ্ট হচ্ছে তার। এই জিতুর অযাচিত চিন্তা ভাবনা কেন করে তাকে নিয়ে, কিন্তু জিতু চোখ টলমলে, বক্ষস্থল পড়ছে ভীষণ, কিন্তু কেন পড়ছে তার জানা নেই। নিষ্কষ্টে জর্জরিত যখন আচমকাই তার অফিস ফোন বেজে উঠল কর্কশ ধ্বনিতে। জিতু দ্রুতই রিসিভ করল। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, ইয়াফি ইমদাদ বলছি। নোভা কয়েক গজ দূরত্বে ছিল মাত্র। সহসাই এমন বাক্যে ফিরে এলো, কিন্তু দৃষ্টি পড়তেই দেখতে পেল জিতুর হাস্যোজ্জ্বল মুখশ্রী। ফোন হাতে কারোর সাথে কথা বলছে। নোভা ভীষণভাবে চমকালো, তার হাসপাস লাগছে। জিতুই ইয়াফি ইমদাদ, কিন্তু মিথ্যে বলল কেন তাকে? সে দ্রুতই প্রস্থান করলো সেই জায়গায়। জুইকে আর খোঁজ করলো না কোথায় আছে। তড়িঘড়ি বাড়ির পথ ধরল। তার চেয়ে অনেক কিছু জানার আছে আজ। বাড়িতে অতিথিতে জমজমাট। চট্টগ্রাম থেকে নোভার পুরো পরিবার এসেছে। বোনকে দেখে 6 বছরের নিভান ছুটে এসেছে। 13 বছর বয়সী নীলাভ পাশে দাঁড়ানো। 2 ভাই বোনকে দেখে বুকে জড়িয়ে নিল। নিভান বোনের কাছে অভিযোগের ঝুলি নিয়ে বসল। আপু তুমি নেই বলে নীলাভ আমাকে নুডলস বানিয়ে দেয় না, সে একা একা খায়। আম্মু গল্প বলে না, আমার তোমার গল্প না শুনলে ভালো লাগে না। আজকে রাতে আমাকে গল্প বলবে। নোভা কিঞ্চিত হাসল, হ্যাঁ বলে মাথা নাড়ালো। ভাইয়ের মাথায় আদরের পরশ ফোলালো। রেগে গিয়ে নিলাম ভাইয়ের প্রত্যুত্তরে জবাব দিল। নোভা ভাইয়ের দিকে তাকালো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, সত্যি নিভান? তাই? নিভান আমতা আমতা করল। নীলাভ আমার কথা শুনে না, আমাকে খেলতে দেয় না কেন, এই জন্য আঁকছি। নোভা ধমক দিল, বলে তুমি নীলাভের বই খাতায় আঁকা কি করবে? এটা কিন্তু বাজে অভ্যাস। বই খাতায় আর রাখবে না, মনে থাকবে? নিভান হ্যাঁ বলে মাথা নাড়ালো। ভাই বোনের কথার মাঝে রুকাইয়া হাজির হলেন। মেয়েকে কাছে ডাকলেন। নুভা শান্ত গলায় নিজের মাকে সালাম দিল। রুকাইয়াও সালামের উত্তর নিলেন। অনেকদিন পর নিজের মেয়েকে দেখে জড়িয়ে ধরল, কিন্তু নুভার নড়চড় নেই। আগের মতোই শান্ত স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। শুকনো মুখ তার। রশিদ মেয়েকে দেখে কুশল বিনিময় করল। নুভা বাবা মায়ের সাথে কথা বলে নিজের রুমে পা বাড়ালেন। পেছনে রেখে গেল আকুল ভরা দুজোড়া আঁখি। নুভার সবকিছুতে কেমন হাসফাস লাগছে। মন বিষিয়ে আছে, নিচ্ছে বেদনায়। অজস্র প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে, কিন্তু জবাব খুঁজবে কার কাছে? রুবি আজ ভীষণ ব্যস্ত। সকাল থেকেই কোনো ফুসরত নেই তার। 2 দিন বাদে নুভার বিয়ে। জমজমাট আয়োজন থাকবে না এখন। ঘরোয়াভাবে বিয়ে হবে। কিছুদিন পরেই জমকালোভাবে রিসেপশনের আয়োজন করবেন ইয়াফির বাবা। তবে রশিদ যত সামান্য খাবারের আয়োজন করেছে। নিকটস্থ আত্মীয় স্বজনের দাওয়াত দিয়েছেন। রাতে বিবাহ হবে, মসজিদে বিয়ে পড়ানো হবে, পরে বিয়ের ভোজন পর্ব চলবে কনফেকশন হলের মধ্যে। নোভার মামার পরিবার আসবে বিয়ের দিন সকালেই। আপাতত তার নানু এসেছে। এদের মাঝে সবচেয়ে উচ্ছ্বাসিত নোভার খালাতো ভাই বোনেরা। 15 বছর বয়সী রিধি হলদে পরার জন্য আলাদা শাড়ি নিয়েছে, বিয়ের জন্য আলাদা জামা নিয়েছে। তার ভাই 11 বছর বয়সী রিধানও কম কিসে। মায়ের থেকে টাকা খসিয়ে নিজের জন্য নতুন জামা কাপড় কিনেছে। এদের এত হই হুল্লোড় দেখে নোভা অজান্তে নিজেকে গুটিয়ে নিয়েছে। তার ভাবনা জুড়ে শুধু অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। যা ভাবছে সত্যি কি তাই হবে? দুচোখ মুদিত, বিছানায় আধশোয়া জিতু নিশ্চিন্তায় বিভোর। তন্দ্রা ঘোরে সহসাই এক হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে এলো তার। মেয়েটা খিলখিল করে হাসছে। সাদা বর্ণের জামা পরিহিত মেয়েটাকে ঠিক যেন অপসরী লাগছে। তার পাশে বসে নিজের এক হাত বাড়িয়ে দিয়েছে, সে নিজেও এক হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। দুজনের মাঝে চলছে প্রগাঢ় দৃষ্টি বিনিময়। তার না বলা অজস্র কথা জমে আছে। বলার জন্য সে মেয়েটার চিবুকে 2 হাত রেখেছে। নিজের জমে থাকা কষ্টগুলো জল হয়ে গড়িয়ে পড়ছে সহসাই। কান্নায় তার কথাগুলো দলা পাকিয়ে আছে। দীর্ঘ সময় পর তার কান্না মিশ্রিত গলায় মুখ ফুটে বের হলো, নুহা, কেমন আছো বোকা মেয়ে? মেয়েটা তার শুকনো 2 ঠোঁট নাড়াচ্ছে। অস্পষ্ট সেই বাক্য, শুধু মেয়েটার ঠোঁট নাড়ানো দেখল। ফের নিজের 2 হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে নিল, কিন্তু তার আগেই তন্দ্রাচ্ছন্ন 2 চোখ আচমকাই খুলে গেল। চোখ খুলে যাওয়ায় জিতু যেন আকাশ থেকে পড়ল। তার 2 চোখে এখনো সেই মেয়ের অবয়ব স্পষ্ট ভেসে বেড়াচ্ছে। নিজের অন্তঃকরণ জুড়ে সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হলো।
দুহাত দিয়ে মাথা চেপে ধরল। তার সহ্য ক্ষমতার বাইরে সেই ব্যথা। কি করবে সে? আর কত রাত এই যন্ত্রণা বয়ে বেড়াবে? সে ছুটল তার পাপার কাছে। আজমল আজাদ নিজের রুমে বসে কিছু হিসাব করছিলেন। 2 দিন বাদে ছেলের বিয়ে। অতিথি আপ্যায়ন নিয়ে একটা লিস্ট বানাচ্ছেন, যেটা দ্রুতই মেয়ের বাবাকে দিতে হবে। তিনি নিজের কাজে ধ্যানমগ্ন। দৈবাত জিতু ছুটে এলো বাবার কাছে। পায়ের কাছে বসে আচমকাই বাবার দুপা জড়িয়ে ধরল। 2 চোখ থেকে অশ্রু স্রোতধারা বইছে তার। কান্নাজড়িত গলায় বলে উঠল,